আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে। ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। রয়টার্সকে জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান এবছরের শুরুতে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। জামায়াত আমিরের সম্পদ ১.৫ কোটি টাকা, কৃষির আয় ৩ লাখ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রায় ১.৫ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। বিএনপি মহাসচিবের জন্য মনটা বিষণ্ণ হয়ে আছে। প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গতকাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য আমার মনটা খুবই বিষণ্ণ হয়ে আছে। তারেক রহমানকে লেখা চিঠিতে কি লিখেছেন মোদি? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার ছেলে তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্যই খালেদা জিয়ার এমন ঐতিহাসিক বিদায় যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে, আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে। তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার ১ জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে তারেক রহমান লিখেছেন, গতকাল আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে, আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে। তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। আপনারা আমাদের সবাইকে নিরাপদে রেখেছেন এবং শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব নারী ও পুরুষ সদস্যদেরও আমি ধন্যবাদ জানাই, যার মাঝে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএন। আপনাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের কারণে লাখ লাখ মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে, স্বতঃস্ফূর্তভাবে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছে এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছে। যাদের কাজ অনেক সময় চোখে পড়ে না, ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্রাঞ্চের নিবেদিত সদস্যদের প্রতিও আমি সমানভাবে কৃতজ্ঞ। আপনাদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে দিনটি নিরাপদ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজিএসএসএফ, গৃহায়ন ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা ও কর্মকর্তা কর্মচারীদের অবদানও আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আপনাদের সমন্বয় এবং উপস্থিতির মাধ্যমে আমরা শান্তিতে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন। এটা প্রমাণ করে দেশের সীমানার বাইরে থেকেও আমার মার প্রতি কতটা গভীর সম্মান ছিল। কয়েক বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বিশাল জনসমুদ্রের মধ্যে এই অনুষ্ঠান কাভার করা সাংবাদিকদের জন্য খুবই কঠিন ছিল। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ বিদেশের মিডিয়া কর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। তাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।
আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার মন্ত্রিসভার সব সদস্যদেরও অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা আমাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহামর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মার স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে। আলহামদুলিল্লাহ। ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। রয়টার্সকে জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান এবছরের শুরুতে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকটি তার বাইপাস সার্জারির পর অনুষ্ঠিত হয়েছিল। জামায়াতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তা করেননি। ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। শফিকুর রহমান বলেন, কেন, অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল, সমস্যা কোথায়? তিনি আরও বলেন, আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্কোন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জামায়াত আমিরের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। ভারতের সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রয়টার্স জিজ্ঞেস করেছিল জামায়াতের পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে। শফিকুর রহমান জবাবে বলেন, আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখি। আমরা কখনো কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই। জামায়াতের আমির আরও জানান, ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতে ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগের বিষয়, যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ঐক্যের সরকার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একসময় নিষিদ্ধ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিজেদের সবচেয়ে বেশি শক্তিমত্তা দেখাতে যাচ্ছে। দলটি একটি ঐক্যের সরকারে যোগ দেওয়ার বিষয়ে উন্মুক্ত এবং এ বিষয়ে বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছে বলে দলটির প্রধান জানিয়েছেন। জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রায় 17 বছর পর প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পর দ্বিতীয় অবস্থানে থাকবে। ব্যবধান কম থাকবে। জামায়াত সর্বশেষ 2001-2006 মেয়াদে বিএনপির জোট সঙ্গী হিসেবে ক্ষমতার অংশীদার ছিল। জেন জিদের দল এনসিপির সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, আমরা অন্তত 5 বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই। দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। দুর্নীতি বিরোধী অবস্থান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেন, কোনো ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী অবস্থান অবশ্যই একটি অভিন্ন এজেন্ডা হবে। তিনি আরও বলেন, যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবেন। যদি জামায়াত সবচেয়ে বেশি আসন পায়, প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে দল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর এই উত্থান ঘটেছে গত বছরের আগস্টে তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের পর, যখন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতিত হন। হাসিনার দল এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। হাসিনা জামায়াতের কঠোর সমালোচক ছিলেন। তার আমলে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষে থাকার কারণে জামায়াতের কয়েকজন নেতার মৃত্যুদণ্ড হয়। আদালতের এক রায়ের পর 2013 সাল থেকে জামায়াতে ইসলামের নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল না। নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার 2024 সালের আগস্টে দলটির ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়। সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেন, জামায়াতকে নিয়ে কোনো সরকার গঠিত হলে সেই সরকার রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তি বোধ করবে না। 2023 সালের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে কোনো বিরোধিতা ছাড়াই নির্বাচিত হন তিনি।
চলতি মাসের শুরুতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানিয়েছিলেন মেয়াদের মাঝামাঝি পদত্যাগ করতে চান, কিন্তু বুধবার রয়টার্সের সঙ্গে টেলিফোনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জামায়াত আমিরের অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এই বিষয়টিকে আর জটিল করতে চাই না। জামায়াত আমিরের সম্পদ 1.5 কোটি টাকার, কৃষির আয় 3 লাখ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রায় 1.5 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তার বার্ষিক আয় 3,60,000 টাকা। এই রাজনীতিকের বিরুদ্ধে 34টি মামলা ছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এসব মামলার সিংহভাগ থেকে তিনি রেহাই পেয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় এসব তথ্য প্রকাশ পেয়েছে। টানা তৃতীয় মেয়াদে জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পাওয়া শফিকুর রহমান সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া। তিনি 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিলেন। দশম সংসদ নির্বাচনের আগে জামায়াতের নিবন্ধন বাতিল থাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের সুযোগ পাননি। অন্তর্বর্তীকাল সরকারের সময় প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হয়। এবার দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থীরা ভোটে অংশ নিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় প্রার্থীর 10 ধরনের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যেই এগুলো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। হলফনামায় অসত্য তথ্য প্রমাণিত হলে ভোটের পরেও সদস্যপদ বাতিলের ব্যবস্থা রয়েছে আইনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী হতে 2.5 সহস্রাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে অর্ধশত দলের 2 সহস্রাধিক নেতা রয়েছেন, বাকিরা স্বতন্ত্র। জামায়াতের 276 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাই, আপিল ও নিষ্পত্তি শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে 20 জানুয়ারি। পরদিন তাদের প্রতীক দেবেন রিটার্নিং অফিসার। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। আয় ও আয়করের তথ্য। হলফনামায় দেওয়া জামায়াত আমির শফিকুর রহমানের আয়কর বিবরণীর তথ্য অনুযায়ী স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমাণ মোট 1,49,99,474 টাকা। 2024-2025 অর্থবছরে আয়ের পরিমাণ 3,60,000 টাকা। তিনি এবার 30,000 টাকা আয়কর দিয়েছেন। কৃষি খাত থেকে 3 লাখ টাকা ও অন্যান্য উৎস থেকে 60,000 টাকা আয় করেছেন। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি রয়েছে 217 শতক, যার অর্জনকালীন মূল্য 17,71,000 টাকা। অকৃষি 13 শতক জমির অর্জনকালীন মূল্য 2,54,834 টাকা। 11.77 শতকের ডুপ্লেক্স বাড়ি রয়েছে শফিকুর রহমানের। অধিগ্রহণকালে যার মূল্য 27 লাখ টাকা। সব মিলিয়ে 47,25,834 টাকার স্থাবর সম্পদ রয়েছে জামায়াত আমিরের। অস্থাবর সম্পদের মধ্যে নগদ রয়েছে 60,76,497 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে 4,90,263 টাকা। তার বন্ড, ঋণপত্র, স্টক এবং বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে 27,16,880 টাকার। শফিকুর রহমানের রয়েছে 4,50,000 টাকা মূল্যমানের গাড়ি এবং 10 ভরি স্বর্ণালঙ্কার, যার অর্জনকালীন দাম 1 লাখ টাকা। এছাড়া 2 লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও 2,40,000 টাকার আসবাব রয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য 1,73,640 টাকা। তিনি তার 3 সন্তানের আয়ের তথ্য উল্লেখ করেছেন। এক মেয়ে সালোয়া সাফির সম্পদ 5 লাখ টাকা। আরেক মেয়ে সাবরিন রাদির সম্পদ 17,75,179 টাকা। তিনি 25,179 টাকা আয় করেছেন এবং 3,799 টাকা আয়কর দিয়েছেন। ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ গত অর্থবছরে 66,667 টাকা আয় করেছেন। তার সম্পদ রয়েছে 30,000 টাকার। মামলা থেকে রেহাই। জামায়াত আমির 34টি মামলার তথ্য হলফনামায় দিয়েছেন। এর মধ্যে বর্তমানে 2টি ফৌজদারি মামলা হাইকোর্টে স্থগিত রয়েছে। 2008, 2010, 2011, 2012, 2013, 2027 ও 2022 সালে দায়ের করা 32টি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। 2017 ও 2021 সালে সিলেটে 2টি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন, আর 2024 ও 2025 সালে প্রত্যাহার, অব্যাহতি ও খালাস পেয়েছেন জামায়াত আমির। এর ফলে মামলার সংখ্যা 30। হলফনামার আরও তথ্য। 67 বছর বয়সী শফিকুর রহমানের জন্ম মৌলভীবাজারের কুলাউড়ায়। বাবা আবরু মিয়া ও মা খাতিবুন্নেসা। বিএনপি মহাসচিবের জন্য মনটা বিষণ্ণ হয়ে আছে। প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গতকাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য আমার মনটা খুবই বিষণ্ণ হয়ে আছে। অনেক বছর ধরে তিনি আমার অন্যতম রাজনৈতিক আদর্শ। একজন সাংবাদিক হিসেবে আমি খুব কাছ থেকে দেখেছি তিনি কতটা কষ্ট সহ্য করেছেন এবং কিভাবে দলের কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, ঠিক নিজের সন্তান বা নিকটাত্মীয়ের মতো। বুধবার ৩১ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন প্রেস সচিব। ওই পোস্টে তিনি বলেন, শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারির দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার জন্য তারা দুজনেই সমধিক পরিচিত ছিলেন। তারা খুব কমই মেজাজ হারাতেন, অহংকার তাদের ছুঁতে পারত না বললেই চলে। কঠিন সময়ে তারা অত্যন্ত যত্ন এবং সংযমের সঙ্গে জনগণকে পথ দেখিয়েছেন। বিএনপির মহাসচিবের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুল আলম আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মির্জা ফখরুলের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তিনি এখন আর সেই চেনা মহাসচিব নেই যিনি একসময় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াতেন। খালেদা জিয়া যখন তাকে মহাসচিব হিসেবে নিয়োগ দেন তখন তিনি বিএনপির একজন মধ্যম সারির নেতা ছিলেন এবং তার সেন্টার লেফট আদর্শিক ঝোঁকের জন্য পরিচিত ছিলেন। তবু সংকটের মুহূর্তে তিনিই সবচেয়ে দক্ষ কাণ্ডারি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। শহীদ বেগম খালেদা জিয়ার পাশে থেকে তিনি দলটিকে সুসংগঠিত ও অটল রেখেছিলেন। কিন্তু জুলাই যখন এলো তখন বড্ড দেরি হয়ে গেছে। খালেদা জিয়া মৃত্যুশয্যায় ছিলেন এবং মির্জা ফখরুল নিজেও তার শরীরের শক্তি অনেকটা হারিয়ে ফেলেছেন। এই এক যুগের অবসান। তারেক রহমানকে লেখা চিঠিতে কি লিখেছেন মোদি? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার ছেলে তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি নতুন সূচনার প্রত্যাশার কথাও জানিয়েছেন। মোদি লিখেছেন, খালেদা জিয়ার প্রস্থান অপূরণীয় শূন্যতা সৃষ্টি করলেও তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার টিকে থাকবে। তিনি লেখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনার অর্থাৎ তারেক রহমানের দক্ষ নেতৃত্বে তার অর্থাৎ খালেদা জিয়ার আদর্শ এগিয়ে নেওয়া হবে এবং ভারত ও বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে তা পথ নির্দেশক হিসাবে কাজ করবে, নতুন সূচনা নিশ্চিত করবে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরপরই এক্সে দেওয়া এক পোস্টে শোক প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। এরপর রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠান তিনি। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং ভারত সরকারের শোক বার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রিয় তারেক রহমান সাহেব সম্বোধন করে মোদি চিঠিতে লেখেন, আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত শোকের সময় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক এই কামনা করি। ২০১৫ সালের জুনে ঢাকায় বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে মোদি লেখেন, তিনি ছিলেন দৃঢ় প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এই শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ইতিহাস জুড়ে তারা অর্থাৎ বাংলাদেশের মানুষ যে অসাধারণ শক্তি ও মর্যাদাবোধের পরিচয় দিয়েছেন তা স্মরণযোগ্য। আমি নিশ্চিত অভিন্ন মূল্যবোধ, জনতান্ত্রিক ঐতিহ্য এবং গভীর জাতীয় ঐক্যের চেতনা তাদের শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যেতে অব্যাহতভাবে পথ দেখাবে। চিঠির শেষে মোদি বলেন, আরও একবার আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। এই কঠিন সময়ে আপনাকে এবং আপনার পরিবারকে সৃষ্টিকর্তা যেন ধৈর্য ও শক্তি দান করেন এই প্রার্থনা করি। আপনার ভবিষ্যৎ কাজের জন্য আমার শুভ কামনা রইল।